হ্যালো হ্যালো। রাত যত গভীর হয় সত্য ততই ছায়ার মতো ঘনিয়ে আসে, আর কিছু সত্য কখনো জানাই উচিত নয়। এই শোনো, আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। সময় কখনো মরে না, মৃত্যু সবকিছুর সমাপ্তি নয়, কখনো কখনো তা হয় শুরুরও ভয়ঙ্কর সংকেত। একটি ছোট শহর, একটি পুরনো কবরস্থান, আর এক ব্যক্তি যিনি প্রতি বৃহস্পতিবার পান চিঠি একজন মৃত ভাইয়ের কাছ থেকে। চিঠিগুলোতে লেখা থাকে অপরাধের ভবিষ্যৎবাণী, যা পরে বাস্তবে ঘটে যায় হুবহু। পুলিশ প্রথমে হাসে, সন্দেহ করে, অবিশ্বাস করে, কিন্তু যখন একের পর এক অজানা ভবিষ্যৎ সত্যি হতে থাকে, তারা বুঝতে পারে এখানে খেলা চলছে সময়, মৃত্যু আর অতীত ও ভবিষ্যতের মধ্যকার এক ভয়াবহ চক্রের। এই গল্প কেবল একটি ভৌতিক কাহিনী নয়, এ এক মানসিক, অতিলৌকিক আর সময়ের গভীর ফাঁদে আটকে পড়ার আত্মার আর্তনাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, কারণ এটা শুরু হয় একটা কবর থেকে আসা চিঠি দিয়ে। চিঠিটা পাঠিয়েছেন একজন যিনি অনেক আগেই মারা গেছেন, তবুও তিনি জানেন আপনার ভবিষ্যৎ। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। ঘনগাঁও থানার কুয়াশাময় সকালের নীরবতা ভাঙে একখানা ধীর পায়ে ঢুকতে থাকা জুতোর শব্দে। টিক টিক টিক। দরজায় দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে প্রথমে কনস্টেবল রুহুল একটু থমকে যায়। সাদা পাঞ্জাবি, পায়জামা, হালকা ধূসর চুল, গম্ভীর মুখ। লোকটি যেন শুধু শরীরেই বেঁচে আছে, আত্মা কে যেন তুলে নিয়ে গেছে আগেই। কাপা কাপা গলায় বলে, আমি আমি রায়হান হোসেন, একটা রিপোর্ট করতে চাই অফিসার। পুলিশ অফিসার মাহিরুল ইসলাম তখনও চা খাচ্ছিলেন। জানলার ধারে বসে থাকা তিনি একটু বিরক্ত গলায় বলেন, বলেন কি হয়েছে? রায়হান ধীরে ধীরে বসে পড়েন কেবিলের উল্টো পাশে। তারপর পকেট থেকে একখানা হলুদচে চিঠি বের করে দেন। এই চিঠিটা গত বৃহস্পতিবার পেয়েছিলাম। মাহির চিঠিটা নিয়ে খুলে পড়তে লাগলেন। কাগজে লেখা, আগামী মঙ্গলবার রাত 9:12 3 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টারে আগুন লাগবে, একজন নার্স নিহত হবে। তারপর চিঠির নিচে লেখা, আজিম। মাহির ভুরু কুঁচকে তাকান। এই চিঠিটা আপনাকে কে দিয়েছে? কেউ না, আমার দরজার নিচে রেখে যাওয়া হয়েছে। আগের বৃহস্পতিবারও এমন একটা চিঠি পেয়েছিলাম। সেখানে লেখা ছিল একটা দোকানে খুন হবে, আর সেটা হয়েছেও। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম তখন, কিন্তু এইবার। রায়হান থেমে যান। মাহির অবিশ্বাস ভরা চোখে বলেন, আপনার এই আজিম কে? রায়হান চুপচাপ তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, আমার ছোট ভাই।
5 বছর আগে মারা গেছে। ওর কবর আছে শহরের পুরনো গোরস্থানে। আমি নিজে দাফন করেছি, কিন্তু এখন সে ফিরে এসেছে। থানার ঘরে হিমশীতল নীরবতা নেমে আসে। চায়ের কাপ থেকে ধোঁয়া ওঠে আর ধীরে ধীরে মিলিয়ে যায়। মাহির চিঠিটা নেড়েচেড়ে দেখে। কোনো পোস্টমার্ক নেই, হাতের লেখা স্পষ্ট। কিন্তু আপনার ভাই তো মারা গেছে, আমি জানি। কিন্তু তবুও প্রতি বৃহস্পতিবার আমি ওর চিঠি পাচ্ছি, আর প্রতিটা চিঠিতেই এমন কিছু লেখা থাকে যা পরের সপ্তাহে সত্যি হয়। কি করে বোঝাবো আপনাকে? এ যেন একটা অভিশাপ, একটা সময়ের ফাঁদ। মাহির এবার একটু গম্ভীর হয়ে উঠলেন। আপনি চিঠিগুলো জমা রাখছেন? সব কটি, 8টি চিঠি এখনো আছে আমার কাছে। আমি চাই আপনি তদন্ত করুন, কারণ আমি জানি পরের চিঠিতে আমার নাম থাকবে। এই কথা শুনে মাহির থমকে যান। মানে, আপনি মনে করেন আপনি নিজেই শিকার হবেন? রায়হান মাথা ঝুঁকিয়ে বলেন, হয়তো তাই। কারণ আজিম আমাকে বলেছিল, আমি তাকে মরতে বাধ্য করেছিলাম। ও বলেছিল, ভাই, একদিন আমিও তোমার সময় জানব। মাহির এবার চিঠি হাতে করে দাঁড়িয়ে যান। জানলার বাইরে তাকান। শহরের ওপর ঘন কুয়াশা নেমে এসেছে। চিঠির লেখাগুলো তখনও কানে বাজে। আগামী মঙ্গলবার রাত 9:12 3 নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টারে আগুন লাগবে। একজন নার্স নিহত হবে। একটা ঠান্ডা শীতল স্রোত মাহিরের শিরদাঁড়া বেয়ে নেমে যায়। তুমি যদি সত্যকে অস্বীকার করো, সত্য তোমার কাছে ছদ্মবেশে ফিরে আসবে। এই কথাটা থানার অফিসার মাহিরুলের মাথায় তখনও গেথে বসেনি। রায়হান হোসেন চলে যাওয়ার পর মাহির চেয়ার ঠেলে হেলে বসে পড়েন। মরা মানুষ চিঠি লিখছে কবর থেকে, নিজের মনে ফু দিয়ে বলেন তিনি। চিঠিটা আবার খুলে একবার পড়েন। অক্ষরগুলো বড় বেশি পরিষ্কার, বড় বেশি পরিচ্ছন্ন, যেন কোনো সচেতন হাতি এই ভবিষ্যৎবাণী লিখেছে। নেশাগ্রস্ত নয়, বরং হিসেবই এক মন। সঙ্গে সঙ্গে কম্পিউটার অন করে তিনি ঢুকে পড়েন থানার অপরাধ লগে। গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘেটে দেখা যায়, একটি হত্যাকাণ্ড, একটি আত্মহত্যা, একটি শিশুর নিখোঁজ হওয়া, আর হ্যাঁ, একটি অদ্ভুত আগুন লাগার ঘটনাও ঘটেছে। সন্তোষ মেডিকেল হাসপাতাল 3 নম্বর ওয়ার্ড। মাহির ধীরে ধীরে ঠোঁটে বিড়বিড় করে বলেন, তদন্ত রিপোর্টে লেখা আছে, আগুনের সূত্রপাত অনুমানিক 9:12 PM অজ্ঞাত কারণে ওয়ার্ডের স্টোর রুম থেকে ছড়ায়। একজন নার্স মৃত, নাম রুনা দাস। অন্যরা অল্প বিস্তর দগ্ধ। ঘড়ি দেখে মাহির, মুখ শক্ত হয়ে যায়, ঠিক যেমনটা চিঠিতে লেখা ছিল। তবুও তিনি থামেন না। এটা হতেই পারে কোনো কাকতালীয় ঘটনা। এসব কথায় ভরসা করলে পুলিশের চাকরি হয় না। পরদিন সকাল 8টায় মাহির হাজির হন রায়হান সাহেবের বাসায়। পুরনো বাড়ি, লাল ইটের দেয়ালে শ্যাওলা, কাঠের দরজায় রং উঠে গেছে। একটা ঘুঘু ডেকে উঠল মাথার ওপর। রায়হান তাকে দেখে চমকে উঠলেন। অফিসার, আপনি এত সকালে? আপনার চিঠিগুলো দেখতে চাই, সবগুলো। রায়হান শব্দ না করে ঘরে ঢুকে যান। তারপর একটি ছোট লোহার বাক্স নিয়ে ফেরত আসেন। বাক্স খুলে তিনি এগিয়ে দেন এক গাদা চিঠি। সবগুলোর নিচে স্বাক্ষর আজিম। মাহির এক এক করে পড়ে যেতে থাকেন। শুক্রবার দুপুরে বাজারে এক ছেলেকে কিডন্যাপ করা হবে, তার নাম হবে সাব্বির। রবিবার সন্ধ্যায় পুরনো রেল স্টেশনে একজন বৃদ্ধার মৃত্যু হবে। আত্মহত্যা বলে মনে হবে, কিন্তু হবে খুন। এসব সত্যি হয়েছে? মাহির চোখ ছোট ছোট হয়ে আসে। রায়হান চুপচাপ মাথা নাড়ান। হয়েছে। আমি আপনার মতো অবিশ্বাস করেছিলাম। এখন শুধু অপেক্ষা করছি কখন আমার নাম আসবে। মাহির আর কথা বাড়ান না। চিঠিগুলোর হাতের লেখা নমুনা নিয়ে থানায় ফেরেন। সেখানে পাঠিয়ে দেন ফরেনসিক টেস্টে। যদিও নিজের ভেতরে একটা অস্বস্তি কাজ করে। একটি মৃত মানুষ যদি সত্যি ভবিষ্যৎ জানে, তবে সে কেবল দেখে যাচ্ছে না, কোনোভাবেও সেটার অংশ। কিন্তু তার সহকর্মী রফিক সবকিছু শুনে হেসে ওঠে। বস, আপনি তো ভয় পাচ্ছেন মনে হচ্ছে। চিঠি, কবর, ভবিষ্যৎ? আরে কবর থেকে কেউ ফিরে আসে না। ফিরে এলে তো আমাদের থানায় লাইন লাগতো। সব সময় যা চোখে দেখা যায় সেটাই সত্য না রফিক। মাহির মুখে এবার আর হাসি নেই। ঠিক সেই রাতে তারা চিঠির ভবিষ্যৎবাণী অনুসারে ঘণ্টা ধরে পুরনো রেল স্টেশন পাহারা দেন। ঘড়িতে রাত 7:45।
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ রেল লাইন থেকে একটু দূরে তারা দেখতে পান এক বৃদ্ধা চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ, মাথা নিচু, এক হাতে কিছু একটা ধরা, বোধহয় একটি চিঠি। মাহির দৌড়ে এগোনো মাত্রই একটি ট্রেন প্রচণ্ড শব্দে স্টেশনের পাশ দিয়ে ছুটে যায়। আর যখন তারা সেই জায়গায় পৌঁছায় তখন সেখানে আর কেউ নেই, শুধু পড়ে আছে একটি চিঠি। মাহির কুড়িয়ে নেন, খুলে পড়েন, যাকে তুমি বাঁচাতে চাইলে সে আজ কেবল সময়ের একটি ছায়া, সময় এখন তোমার দিকেই তাকিয়ে আছে। চিঠির নিচে আবার সেই চেনা স্বাক্ষর, আজিম। ঘনগাঁও শহরের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে শহরের সবচেয়ে পুরানো গৌরস্থান, মেহরান কবরস্থান। কেউ ওটাকে শহরের কবরস্থান বলে না, স্থানীয়রা বলে শেষ পথ। কারণ যারা সেখানে শোয় তারা আর ফিরে আসে না, অথবা ঠিক সেভাবে আসে না। মাহিরুল ইসলাম দাঁড়িয়ে আছেন সেই কবরস্থানের প্রধান গেটের সামনে। চারপাশে ছায়া, মাথার ওপরে কুয়াশার পেঁচানো স্তর, আর কানে ফিস ফিস আওয়াজ, যেন গোড়ের মাটি ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। একজন বৃদ্ধ কবরখানার তত্ত্বাবধায়ক এগিয়ে আসে, নাম নজরুলদা। চোখে চশমা, গলায় পুতির মালা, আর কণ্ঠে ধীর গতি। কাকে খুঁজছেন বাবু? আজিম হোসেন, কবর হয়েছে 5 বছর আগে। হ্যাঁ, সেই পাগলা ছেলেটা, 3 বার তো এসেছিলাম ওর জন্য। মাহির থমকে যান। 3 বার? কি বলছেন আপনি? নজরুলদা আঙুল তুলে দেখান এক কোণার দিকে। ওই যে তাল গাছটার পাশে কবরটা। 3 বার ওর জানাজা পড়েছি, 3 বার ওকেই কবর দিয়েছি। মাহিরের গলা শুকিয়ে আসে। মানে সে তো একবার মরেছে, আপনি বলছেন 3 বার? প্রথমবার 1987-তে গলায় দড়ি দিয়ে নিজেই শেষ করেছিল। পরিবারের লোকজন শহরের বাইরে থাকতেন তখন, আমি কবর দিয়েছিলাম এখানে। তারপর 2003-এ আবার আসে, তখন অন্য নাম, নাকি হাসপাতাল থেকে পালিয়েছিল। এইবার ট্রেনের নিচে আবার কবর দেই। আর তৃতীয়বার 2020, এইবার পুরো পরিবারের সামনে ফ্ল্যাটের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। বডি আনলে দেখি মুখ যেন চেনা চেনা লাগে, আমি চোখে বিশ্বাস করিনি। মাহির এবার চুপ হয়ে যান। তার মাথার মধ্যে বাজতে থাকে একটাই শব্দ, একজন মানুষ 3 বার মরতে পারে না। তিনি আজিমের কবরের সামনে দাঁড়ান। কবরটা অন্যান্যদের মতোই, একটুখানি উঁচু, চারপাশে ঘাস, মাঝখানে একটা ধূসর পাথর, তাতে খোদাই করা আজিম হোসেন, জন্ম 1965, মৃত্যু ... 3 বার। শেষে 3টে রেখা আঁকা, সময়গুলোর মাঝে ফাঁক। মাহির চোখ আটকে রাখেন ওই মৃত্যুর তারিখগুলোর দিকে। এটা কি কৌতুক, নাকি সময়ের সঙ্গে এক ধরনের প্রতারণা? তিনি আপন মনে বিড়বিড় করেন। ঠিক তখনই হাওয়ার ধাক্কায় কবরে রাখা শুকনো পাতার নিচ থেকে উঁকি দেয় কিছু। তিনি এগিয়ে গিয়ে খুঁড়তে শুরু করেন। খানিক পরেই হাতে আসে একটা লাল কবরের নোটবুক, মলাতে লেখা সময় নিয়ে খেলা, আজিম। পাতা খুলতেই ঝাঁঝালো ঘ্রাণে মাথা ঘুরে ওঠে। কালি আর মাটির গন্ধ যেন একসঙ্গে মিশেছে। প্রথম পাতায় লেখা, তারা ভাবে আমি মরেছি, আমি শুধু এক এক সময় থেকে অন্য সময়ের দরজা খুলে ফেলি। আমি জানি কে কখন মরবে, কে কখন ভুল করবে, কারণ আমি নিজে সময়কে ছিঁড়ে দেখেছি। আর নিচে আঁকা একটি টাইম লাইন, 1987 থেকে 2003 থেকে 2020 থেকে প্রশ্নবোধক চিহ্ন। নোটবুকের শেষ পাতায় লেখা, শেষবার আমি নিজের খুনটা দেখেছি, এবার আমি অন্যের খুন লিখব। মাহির, তুমি শুনছ তো? মাহির বইটা হাতে জোরে চেপে ধরেন, বুকের ভেতর হিম হয়ে যায়। তিনি বইটা বন্ধ করেন আর একবার তাকান কবরে। সেই কবর যেন তাকিয়ে আছে তাকে। মাহিরুল ইসলাম বসে আছেন থানা অফিসের সবচেয়ে নির্জন কক্ষে। সামনে ছড়ানো চিঠির প্রতিলিপি, আজিমের লাল নোটবুক
আর তার পাশেই সাদা কাগজে টুকে রাখা শব্দ সময় নিয়ে খেলা। নোটবুকের প্রতিটি পৃষ্ঠায় অসংখ্য তারিখ, নাম, অদ্ভুত চিহ্ন আর সময় লিখিত বৃত্তের রেখাচিত্র আঁকা, যা দেখে মনে হয় কোনো এলোমেলো দাগ, কিন্তু খেয়াল করলে দেখা যায় এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর নির্ভুল কিছু গণনা। মাহির নিজেকে প্রশ্ন করেন, এসব আজিম জানল কিভাবে? কবর থেকে কেউ কিভাবে আগাম বলে নিতে পারে ভবিষ্যৎ? আর এই লেখাগুলো কোথা থেকে আসলো? ঠিক তখন তার মাথায় আসে লাইব্রেরির কথা। ঘনগাঁও শহরের একমাত্র পাবলিক লাইব্রেরি গবেষণা পাঠাগার, যেখানে পুরনো পত্রিকা, রেকর্ড ও কিছু দুর্লভ ডায়েরি সংরক্ষিত থাকে। লাইব্রেরির ধুলোজমা আলমারির মধ্যে এক কোণায় মাহির খুঁজে পান ঘনগাঁও মানসিক পুনর্বাসন কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানের আর্কাইভ ফাইল। প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে চালু হয়ে ২০০৫ সালে বন্ধ হয়ে যায়, কারণ ৮ জন রোগী এক রাতেই নিখোঁজ হয়ে গিয়েছিল, যাদের কেউ আর কখনো পাওয়া যায়নি। সেই ৮ জনের মধ্যে একজন ছিল আজিম হোসেন। ফাইলের একটি পাতায় লেখা, রোগী আজিম হোসেন, রোগের ধরন টাইম ডিলিউশন অ্যান্ড রিকর্সিভ মেমোরি সিন্ড্রোম, লক্ষণ সে দাবি করে সময়কে অনুভব করতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে, প্রায়ই বলে আমার এখনকার আমি আমার আগের মৃত্যুর ফল। টেস্ট রিপোর্ট, ইইজি রেজাল্ট অস্বাভাবিক, ঘুমের সময় মস্তিষ্কে অস্বাভাবিক অ্যালফা ওয়েভ। আরও লেখা রয়েছে, সে একটি বই লিখছে, নাম দিয়েছে সময় নিয়ে খেলা। বইটি বারবার কাড়াকাড়ি পড়ে হাসপাতালের অন্য রোগীদের মধ্যে অদ্ভুত আচরণ দেখা দেয়। গবেষক মন্তব্যে লেখা, এটা কেবল পাগলামি নয়, মনে হয় কেউ তার ভেতরে কিছু ঢুকিয়ে দিয়েছে। সে সময়কে যেভাবে বোঝে তা অস্বাভাবিক, যেন সে জন্ম নেয় বারবার মৃত্যুর পরেও। এই ধরনের ধারণা কখনো বাস্তবে আসে না, যদি না সময় সত্যিই দেবে ফাঁদ। মাহিরের চোখ আটকে যায় বইয়ের শেষ লাইনে। নোটবুকটি ১৯৮৭ সালের পর গায়েব হয়ে যায়, কিন্তু রেকর্ড মতে ২০০৩ সালের এক রিপোর্টে বলা হয় সেই একই বই আবার পাওয়া গেছে একটি মৃতদেহের পাশে। মাহিরের কাঁধে ঠান্ডা স্রোত বয়ে যায়। এই বইটাই আজ তার হাতে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, নোটবুকের কাগজ পুরনো নয়, একে ৩-৪ বছরের বেশি পুরনো মনে হয় না। কিন্তু যদি বইটা ৮৭ সালে লেখা, ২০০৩ সালে গায়েব, আবার ২০২০ সালের পর পাওয়া যায়, তাহলে এটা শুধু লেখা নয়, এটা ঘুরছে সময়ের মধ্যে। ঠিক তখনই মাহির ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, আপনার হাতে যে বইটা আছে সেটা রাখবেন না, সময় আপনাকেও গিলে ফেলবে। কে আপনি? আমি ছিলাম সময়ের বাইরে, এখন আমি আবার আসছি। ক্লিক, লাইন কেটে যায়। মাহির এবার অনুভব করেন এই রহস্য শুধুই আজিমের নয়, এটা একটা ছায়া, একটা আবর্ত যা ঘুরে ঘুরে ফিরে আসে, আর সে নিজেও হয়তো তার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে চলেছে। রাত 2:48। ঘন গাঁওয়ের বাতাস আজ যেন অস্বাভাবিক নিঃশব্দ। চারদিকে নেমে এসেছে ঘন কুয়াশা। রায়হান সাহেবের পুরনো বাড়ির ছাদে দাঁড়িয়ে মাহির ঘড়ির কাটার শব্দেও যেন বেশি জোরে বাজছে। আজ বৃহস্পতিবার, চিঠি আসার দিন। গত ৩ সপ্তাহ ধরেই তিনি রাতের অন্ধকারে এই বাড়ির আশেপাশে নজরদারি করছেন। রায়হান সাহেবের অভিযোগ অনুযায়ী প্রতি বৃহস্পতিবার কোনো অদৃশ্য উৎস থেকে তার দরজার নিচে এসে পড়ে একখানা চিঠি। কিন্তু এবার মাহির প্রস্তুত। ছাদের কোণে বসানো হয়েছে নাইট ভিশন ক্যামেরা। বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে 2 কনস্টেবল, নীরব পাহারাদার। আর মাহিরের হাতে আছে তাপমাত্রা শনাক্তকরণ ডিভাইস, যা জীবন্ত কিছু কাছাকাছি এলেই সংকেত দেবে। ঘড়িতে সময় তখন 3:01। একটা বিড়াল হেঁটে যায় সামনের গলি ধরে। তারপর আবার নিস্তব্ধতা। ঠিক 3:13 তাপমাত্রা ডিভাইসে হঠাৎ লাল আলো জ্বলে ওঠে। উপরে কিছু এসেছে, মাহির ফিসফিস করেন। তিনি নিচে তাকান।
রায়হান সাহেবের মূল দরজার সামনে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। চেহারা দেখা যায় না, মাথায় হুড, শরীর ঢাকা লম্বা চাদরে। লোকটি ধীরে ধীরে নিচু হয়ে একটি চিঠি দরজার নিচে ঢুকিয়ে দেয়। মাহির কনস্টেবল রুহুলকে ওয়াকিটকিতে বলেন, দ্রুত নিচে যাও, লোকটা যেন পালাতে না পারে। রুহুল আর আরেক কনস্টেবল একসাথে দরজার দিকে দৌড়ায়, কিন্তু লোকটা আর নেই। কেবল কিছু মুহূর্ত আগেই যার ছায়া দেখা গিয়েছিল, এখন সেখানে শুধু দুলছে হালকা কুয়াশা, যেন কিছুই ঘটেনি। কিন্তু মাহির চোখে যা ধরা পড়ে তা আরও অস্বাভাবিক। লোকটি চলে যায়নি, বরং মিলিয়ে গেছে, ধীরে ধীরে হাওয়ার সঙ্গে গলে গেছে তার শরীর। ওটা মানুষ ছিল তো? মাহির নিজের মানিয়ে প্রশ্ন করেন। তারা দরজা খুলে চিঠি উদ্ধার করেন। চিঠিতে লেখা, রায়হান, তুমি বিশ্বাস করনি, এখন সময় তোমারও ফুরিয়ে আসছে। আগামী শনিবার 12:40 ঘড়ির কাঁটা থেমে যাবে। মৃত্যু আর সময় দুটোই একসাথে আসবে। আজিম। চিঠির নিচে আবার সেই অদ্ভুত চিহ্ন, 3টে বৃত্ত, একটার ভেতরে অন্যটি, সময়ের প্রতীক। রায়হান চিঠি পড়েই অসুস্থ হয়ে পড়েন। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। মাহির সাহেব, আমি এখন কোথাও পালাতে চাই। সময় যদি সত্যিই আসে, আমি বাঁচতে চাই। কিন্তু মাহিরের মন তখন অন্যখানে। তিনি চোখ বন্ধ করে আবার ভাবেন ছায়ামূর্তিটার কথা। সে কিভাবে এলো, কিভাবে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল? সে কি আজিম, নাকি সে শুধু আজিমের সময়ের ছায়া? সেদিন রাতেই থানায় ফিরে এসে মাহির নাইট ভিশন ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায় রাত 3:13 হঠাৎ এক ঝলক কুয়াশার ভেতর থেকে একটা অবয়ব গঠিত হয়। লোকটির কোনো মুখ নেই, শুধু চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত। তার পা নেই, সে মাটি ছুঁয়ে না চলে ভাসতে ভাসতে চলে আসে দরজার সামনে। আর সবথেকে ভয়ের বিষয়, চিঠি দেবার সময় সে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায়, আর ক্যামেরায় ঠিক সেই মুহূর্তে স্ক্যাটিক দুলে ওঠে। ক্লিপ শেষে আবার ফিরে আসে নীরবতা। মাহির তখন বুঝে ফেলেন, এটা কেবল চিঠির গল্প নয়, এটা এক মৃত মানুষের প্রতিশোধ নয়, এটা সময়ের ভেতরে একটা ভুল জেগে উঠেছে। একটি আত্মা নয়, বরং একটা সময় চক্র এখন ধ্বংসের পথে আটছে। শুক্রবার রাত 3:07 AM। পুরনো কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন পুলিশ অফিসার মাহিরুল ইসলাম, হাতে টর্চ, কোমরে অস্ত্র, কিন্তু বুকের ভেতর এক অজানা শূন্যতা। আজ তিনি এখানেই থাকবেন, একা, একটা মৃত মানুষের ছায়ার জন্য। রায়হানের নতুন চিঠি পাওয়ার পর থেকেই মাহির বুঝে গিয়েছেন, ঘর নয়, পাহারা দিতে হবে চিঠির উৎসকেই। আর উৎস? আজিমের কবর। চারপাশ নিঝুম, মাঝে মাঝে শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়া বিড়ালের শব্দ, আর এক দূর থেকে হুক শব্দে ডেকে ওঠে এক পেঁচা। মাহির গোরস্থানের এক কোণে আজিমের কবরের পাশে বসে আছেন, কাঁধে জ্যাকেট চাপা, হাতে ফ্ল্যাশলাইট। তিনি একটা নোটবুক খুলে রেখেছেন আজিমের লাল কাপড়ের সেই সময় নিয়ে খেলা। হঠাৎ তিনি শুনতে পান পেছনে কারো নিঃশ্বাস। তিনি ধীরে ফ্ল্যাশলাইট ঘুরিয়ে পেছনে তাকান। কেউ নেই, তবুও বাতাস ভারী, যেন কারো উপস্থিতি আছে। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে যায়, গায়ে হিম কাঁপুনি। তার সামনে দাঁড়িয়ে থাকা গাছটা ধীরে ধীরে নড়ছে, পাতাগুলো না, গোটা ডাল যেন কাঁপছে। তারপর একটা ছায়া ধীরে ধীরে গোরস্থানের ভেতর দিয়ে এগিয়ে আসতে শুরু করে। মাহির দাঁড়িয়ে পড়েন, হাতে পিস্তল তুলে ধরেন। কে ওখানে? ছায়াটি থামে না। তাতে কোনো মুখ নেই, কোনো চেহারা নেই, শুধু একজন মানুষের অবয়ব। হাঁটছে না, বরং ভাসছে। 3:33 ঘড়ির কাঁটা থেমে যায়। মাহির চোখ বড় হয়ে যায়। তার চারপাশের শব্দ বন্ধ হয়ে গেছে। বাতাস, গাছের পাতার দোলা সব থেমে আছে। শুধু সামনে সেই ছায়া এগিয়ে আসে, আরও কাছে। হঠাৎ সে কাঁপতে কাঁপতে গলায় বলে, তুমি কি জানো কেমন লাগে যখন তুমি সময়ের মধ্যে বন্দী? মাহির গলা শুকিয়ে যায়, তার ঠোঁট ফেটে আসে কথা ছাড়ার চেষ্টায়। তুমি কে? ছায়া বলে,
আমি একবার মরেছিলাম, কিন্তু তোমরা আমাকে সময় দিয়ে মেরেছ। আবার আবার আমি 3 বার মরেছি। এবার আমি আর মরব না, আমি তোমাদের সময়েই থাকব। ছায়াটা হঠাৎ করে 2 হাত বাড়ায়, আর মাহির সামনে একটা অদৃশ্য ঢেউ আছড়ে পড়ে। মাহির পড়ে যান পেছনে, বুক ধকধক করে ওঠে, চোখে পানি এসে যায়। তিনি টের পান তার শরীর অসাড় হয়ে আসছে, শুধু মস্তিষ্ক কাজ করছে, বাকিটা যেন সময়ের বাইরের কোনো ঘরেই আটকে গেছে। তার কানে বাজে একটা গলা, শব্দ নয় বরং চেতনার ফিসফাস। তুমি এখন আমার সময়ের ভেতরে, এখান থেকে কেউ ফিরে যায় না, কিন্তু তুমি আমার খেলা খেলবে মাহির, কারণ তুমি জানো তোমার সময়ও আসছে। ঘড়িতে সময় 3:44। মাহির চোখ খুলে দেখেন তিনি গোরস্থানের মাটিতে শুয়ে আছেন, মুখে ধুলো, হাতে পিস্তল নেই, আর আজিমের কবরের পাশে পাথরে আঁকা হয়েছে নতুন কিছু। মাহির, তুমি এখন জানো মৃতরা চিঠি লেখে না, সময় লেখে। তার চোখ ছলছল করে ওঠে, বুকটা ধীরে ধীরে ভারী হয়ে আসে। তিনি এখন জানেন তিনি একাই আর নন। তার শরীর, তার মন, তার সময়, সব কিছুতে কেউ ঢুকে পড়েছে। তুমি এখন জানো মৃতরা চিঠি লেখে না, সময় লেখে। এই লাইনটা মাথার মধ্যে বাজছিল বারবার। কবরস্থানে সেই রাত যেন কিছু একটা শুরু ছিল, শেষ নয়। মাহিরুল ইসলাম ঘুম থেকে জেগে ওঠেন হাসপাতালের বিছানায়। ঘরের আলো হালকা, বাইরের জানালায় সকাল হয়নি এখনো। ডাক্তারদের কথায় জানা যায় তিনি গোরস্থানে জ্ঞান হারিয়ে 3 দিন ছিলেন, গুরুতর পানিশূন্যতা ও মানসিক ধাক্কা। তবে মাহিরকে যা বেশি ভাবাচ্ছে সেটা শরীর নয়, মনের পরিবর্তন। বিছানায় বসেই মাহির একটা চিঠি নিয়ে লেখার ইচ্ছা হয়। সেই ইচ্ছা নয়, যেন মাথার মধ্যে কেউ ফিসফিস করে বলছে, লিখো মাহির, লিখো, এখন সময় তোমার ভেতরেই বইছে। একটা কলম আর হাসপাতালে ফর্ম পাওয়া মাত্রই সে আপন মনে লিখতে শুরু করে। সোমবার বিকেলে ঘনগাঁও বালিকা বিদ্যালয়ের পেছনে এক শিশু নিখোঁজ হবে। শিশুটির নাম সারা। খোঁজ পাবে না কেউ, শুধু একটি জুতো আর কাঁদতে থাকা দেয়াল। মাহি থমকে যান। আমি কি লিখলাম? তার নিজের কণ্ঠ কেঁপে ওঠে। এটা তো চিঠির মতোই। তার হাতের লেখা অনেকটাই আজিমের মতো হয়ে যাচ্ছে। তিনি নিজের পুরনো লেখা আর আজিমের চিঠিগুলো তুলনা করেন। এম, এস আর এ অক্ষরগুলো একরকম। 3 দিন আগেও যা ছিল তার নিজস্ব লেখা, এখন তা বদলে গেছে। তার মনে পড়ে যায় আজিমের কবর থেকে পাওয়া সেই লাল নোটবুক। তবে এটা তো ঠিক সেই পথ যেখানে আজিমও হেঁটেছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি প্রথমেই যান ফরেন্সিক ল্যাবে। তারা জানায় চিঠিগুলোর হ্যান্ডরাইটিং ধীরে ধীরে একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে, আর সর্বশেষ পাওয়া একটি চিঠির হ্যান্ডরাইটিং পুরোপুরি মিলে গেছে মাহিরুল ইসলামের নিজের হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে। এটা মিথ্যে হতে পারে না, মাহির চিৎকার করে ওঠেন। তারা তাকে কিছু ছবি দেখায়। একটি চিঠির নিচে লেখা, ঘুমিও না মাহির, ঘুম মানেই সময়ের ঘর, ঘুম মানেই আমার দরজা খোলা। সেই লেখার হাতটাই তার নিজের। রাতে ঘরে ফিরে মাহের ঘুম আসছে না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেন, কিন্তু কিছু একটা অদ্ভুত। তার চোখে যেন অন্য কেউ তাকিয়ে আছে। তার দৃষ্টি গভীর, ঠান্ডা, মৃত। আর তার টেবিলে পড়ে থাকা সাদা কাগজে নিজে না লিখলেও হালকা কালি মেখে ফুটে উঠেছে নতুন লাইন। আগামী শুক্রবার রাত 1:17 পুলিশ অফিসার মাহিরুল ইসলাম খুন হবেন। খুনি নিজেই, কারণ সে এখন নিজেই আজিম হয়ে গেছে। ঘড়িতে তখন রাত 12:01। মাহিরুল ইসলাম জানেন তার মৃত্যুর সময় লেখা হয়েছে রাত 1:17। আর লেখক তিনি নিজেই। টেবিলের উপর রাখা সাদা কাগজ এখনো কাঁপছে বাতাসে, যেন কালি শুকিয়ে গেলেও শব্দগুলো বেঁচে আছে। খুনি নিজেই, কারণ সে এখন নিজেই আজিম হয়ে গেছে। মাহির সব দরজা জানালা বন্ধ করেন, পিস্তল লোড করেন, আয়নার কাপড় ঢেকে দেন।
কিন্তু সত্যি কি নিজেকে মেরে ফেলা থেকে নিজেকে বাঁচানো যায়? রাত 12:15। টেবিলের উপর রাখা ঘড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আবার উল্টো দিকে চলা শুরু করে। মাহির আতকে ওঠেন। সময় উল্টো দিকে বইছে। তার কণ্ঠ ফাটতে থাকে। তিনি নিজেকে আয়নায় দেখতে যান, কাপড়টা সরিয়ে, আর সেখানেই ভয়ঙ্কর চমক। আয়নায় মাহির দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে আজিম, চোখ দুটো খালি, ঠোঁটে মরা মানুষের হাসি। তুমি এখন জানো মাহির, আমি আর তুমি আলাদা নই। সময় আমাদের এক করে দিয়েছে। না, আমি তুমি নই, আমি মানুষ, মাহির চিৎকার করেন। আয়নার ভিতরে রাজিম তার ঠোঁট নাড়ায় না, অথচ কণ্ঠ শোনা যায়। তুমি মানুষ ছিলে, কিন্তু তুমি যখন লিখলে ভবিষ্যৎ, তুমি সময়ের দাস হয়ে গেলে। হঠাৎ আয়নার কাজ ফেটে পড়ে। মাহির পিছিয়ে যান, বুক ধরফর করতে থাকে। রাত 12:45। চারপাশের ঘড়ি বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়, সব শব্দ নীরব। একটি মাত্র শব্দ শোনা যায়, টিক টিক টিক। কিন্তু এটা ঘড়ির না, এটা পায়ের শব্দ। সে আসছে, নিজেই নিজের মৃত্যুর পথে এগিয়ে আসছেন মাহির। মাহির তার মাথা ঠুকে ধরে। আমি পাগল নই, আমি বাঁচতে চাই। ঠিক তখনই তিনি দেখতে পান টেবিলের ওপরে একখানা নতুন চিঠি রাখা। শেষ মুহূর্তে দুটো রাস্তা থাকে, একটায় মৃত্যু আর একটা সময়ের বাইরে হারিয়ে যাওয়া। তুমি কোনটা বেছে নেবে মাহির? হাত কাঁপতে থাকে তার। তিনি পিস্তল হাতে নেন, চিঠির দিকে তাকিয়ে বলেন, আমি সময়ের বাইরে যাব, আমি মরে যেতে চাই না। হঠাৎ পেছনে ছায়ার ঝাপটা। মাহির ঘুরে তাকানোর আগেই একটা অদৃশ্য হাত গলায় চেপে ধরে। আলো নিভে যায়। পুলিশের প্রতিবেদন অনুযায়ী মাহির ফ্ল্যাটে তার দেহ মেলে ঠিক রাত 1:17। পাশে পড়ে থাকা নোটবুকে শেষ লাইন লেখা, আমি লিখিনি, সময় লিখেছে আমার হয়ে। কিন্তু তদন্তে দেখা যায় ঘরে কেউ ঢোকেনি, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তবুও তার মুখে ছিল একটা অদ্ভুত শান্তি, যেমনটা আত্মহত্যাকারীদের মধ্যে দেখা যায় না। শনিবার সকাল 8:10। রায়হান হোসেন আজ আর চা হাতে বারান্দায় দাঁড়াননি। তিনি জানেন মাহির আর ফিরবেন না। গতকাল রাতেই শহরে গুজব ছড়িয়েছে পুলিশ অফিসার মাহিরুল ইসলাম নিজের ঘরে আত্মহত্যা করেছেন। কিন্তু রায়হান জানেন এটা আত্মহত্যা ছিল না। মাহির কেবল একটি ভুল করেছিল, ভবিষ্যতের দরজায় উকি দিয়েছিল। সেই দরজা একবার খোলার পর আর বন্ধ হয় না। ঠিক সকাল 8:13 দরজার নিচ দিয়ে আরেকটি খাম ঢুকে পড়ে। রায়হান তড়িঘড়ি করে ছুটে আসেন। চিঠিটা হাতে নিতেই শিরধারায় ঠান্ডা স্রোত বইয়ে যায়। চিঠির ওপর মোটা অক্ষরে লেখা, প্রেরক মাহিরুল ইসলাম, স্থান সময়ের বাইরে। রায়হান হাত কাঁপাতে কাঁপাতে খামে ছিঁড়ে পড়েন। রায়হান ভাই, আমি এখন সময়ের ভেতর আটকে গেছি। আমি আজিম নই, কিন্তু এখন আমি সেই পথেই হাঁটছি। সময় আপনাকে খুঁজছে। আমার মৃত্যু শেষ নয়, শুধু দ্বিতীয় শুরু। এখন আপনি হয় আমার মতো হবেন, নয়তো আমাকে থামাবেন। পরবর্তী চিঠি আসবে পরের বৃহস্পতিবার, কিন্তু এবার সেটা শুধুই ভবিষ্যৎ নয়, সেটা হবে একটা সিদ্ধান্ত। কে বাঁচবে আর কে হারিয়ে যাবে, সময় এখন আপনাকেও লিখতে চাইছে। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু 3টি দাগ। আজিমের নোটবুকেও এই 3 চিহ্ন ছিল: সময়, মৃত্যু, পুনরাবৃত্তি। রায়হান এবার আর দেরি করেন না। তিনি ঘনগাঁও পাবলিক লাইব্রেরিতে গিয়ে খোঁজ করতে থাকেন মাহির নোটবুকের উৎস, আজিমের অতীত, মানসিক হাসপাতালের রেকর্ড, সব কিছুর। তবে যা পান তা আরও ভয়ঙ্কর। এক বিশেষ টাইম ডিলিউশন রোগগ্রস্ত রোগী ভবিষ্যৎ জানতেন। তার চিঠিগুলো পড়ে অনেকে নিজেই লেখেন। একসময় লেখক আর পাঠক গুলিয়ে যায়। তারা সবাই হয়ে যায় সময়ের এক একটা ধারা। তাদের মৃত্যু হয় বারবার, জন্মও হয়, শুধু সময় বদলায়।
আর নিচে লেখা ফাইল নাম্বার 17 মাহির আজিম লুপ স্ট্যাটাস আনরিজলভড সাইকেল কন্টিনিউস। রায়হান জানেন না এবার তিনি কাকে বিশ্বাস করবেন, নিজেকে নাকি সেই চিঠিকে যেটা এখনো ঘরের টেবিলে রাখা আর প্রতিদিন নিজে থেকেই নতুন লেখা পেয়ে যাচ্ছে। রায়হান হোসেন বসে আছেন পুরনো লাইব্রেরির ভেতরে, চারপাশে ছড়িয়ে থাকা গুঁড়ো বই আর ধুলো। তার হাতে আজ আজিমের নোটবুক আর মাহির শেষ চিঠির খাম। বুকের ভেতর একটা অদ্ভুত চাপ, মনে হচ্ছে সময় নিজেই তাকে ঘিরে রেখেছে। সে একাকী নয়, কেউ তার প্রতি নজর রাখছে, কেউ তাকে দিচ্ছে সংকেত, যা বোঝা কঠিন কিন্তু প্রাণঘাতী। একটা জিনিস নিশ্চিত, এই রহস্য আর চলতে থাকবে না চিরদিন, শেষ হবে হয়তো আজই। রায়হান লাইব্রেরির অন্ধকারে কোণে বসে গভীর মনোযোগে আজিমের নোটবুকের প্রতিটি শব্দ পড়ছিলেন। অচানাক দরজা খসে খসে খুলল। একজন গম্ভীর চেহারার মধ্যবয়সী পুরুষ প্রবেশ করলেন। হাতে ছিল একটি পুরনো ফাইল। তার নাম ডাক্তার রফিকুল ইসলাম, শহরের প্রাক্তন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি বহু বছর আগে ঘনগাঁও মানসিক পুনর্বাসন কেন্দ্রে কাজ করতেন। আপনি রায়হান হোসেন, তাই না? হ্যাঁ, আপনি কে? আমি সেই সময় আজিমের চিকিৎসক ছিলাম। আজিমের অবস্থা নিয়ে গবেষণা করছিলাম, কিন্তু তখনই কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যায়। ডাক্তার রফিকুল ফাইল থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। এটা আজিমের মেডিকেল রিপোর্টের পাশাপাশি আমার ব্যক্তিগত নোটস। এখানে লেখা আছে, সময় নিজে রোগীকে গ্রাস করে, আর এক একজন রোগী নিজেই হয়ে ওঠে সময়ের একটা প্রবাহ। রায়হান মুচকি হাসলেন। আপনি বলতে চান সময় শুধু একটা ধারাবাহিকতা নয়, এটা জীবন্ত? ডাক্তার রফিকুলের চোখে এক ধরনের গভীর দৃষ্টিভঙ্গি। ঠিক তাই। আর আজিম ছিল সেই সময়ের শিকার। তার 3 বার মৃত্যুর পেছনে ছিল এই সময়ের অসংখ্য চক্র। হঠাৎ তিনি উঠলেন, একটি ফাইল তুলে আনলেন। আরেকজন ছিল যিনি আজিমের নোটবুকের মতো একটি বই লিখছিলেন, কিন্তু তার নাম পাওয়া যায়নি, শুধু একটা টোকেন পেয়েছি। সেই বই এখন কোথায় জানা যায় না। ডাক্তার রফিকুলের কথায় রায়হানের রোমাঞ্চ বাড়ল। এই চিহ্ন তো আমাদের চিঠিতেও আছে। ঠিকই ধরেছেন, এই চিহ্নগুলো সময়ের চাবিকাঠি। যারাই চক্র থেকে বেরোতে চায় তারাই চিহ্নগুলো অনুসরণ করে। রায়হান জানলেন আজিম মাহির আর শুধু 2 জন নয়, সময়ের খেলা অনেক বড়। একটি সময়ের ফাঁদ তৈরি হয়েছে যেখানে কেউ কেউ আটকা পড়ছে, আর তাদের মধ্য থেকে বাঁচার পথ খুবই সংকীর্ণ। রাত নামতে শুরু করেছে ঘনগাঁও শহরে। রায়হান ও ডাক্তার রফিকুল সোজা মেহেরান কবরস্থানের দিকে এগোচ্ছেন। আজিমের কবরের পাশে লুকিয়ে থাকতে পারে সময়ের এক গোপন সূত্র, যা খুলে দিতে পারে এই মর্মান্তিক খেলা শেষ করার চাবিকাঠি। গোরস্থান নিস্তব্ধ, কুয়াশা ঘন করে উঠছে। দূরে কেউ নেই, শুধুই কেবল তাদের 2 জন আর সময়ের ফিসফিস। ডাক্তার রফিকুল বলে উঠলেন, সময় কখনো থামে না, কিন্তু কখনো আমরা সময়কে থামিয়ে দিতে পারি। হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ শোনা গেল, মাটির নিচ থেকে আসা, যেন কিছু ছিঁড়ে যাচ্ছে। রায়হান অবাক হয়ে তাকালেন মাটির দিকে। মাটির ওপরের পাথরটা আস্তে আস্তে সরতে শুরু করল, যেন কারো অদৃশ্য হাত তাকে তুলে দিচ্ছে। ডাক্তার রফিকুল বললেন, এই হলো সেই জায়গা যেখানে আজিম তার সময়ের প্রথম ফাঁদ তৈরি করেছিল। মাটির নিচে একটা পুরনো বাক্স। রায়হান বাক্স খুলতেই পেলেন একখানা পুরনো হাতলিখিত চিঠি আর একটি ধুলোবালির মতো বই। চিঠিতে লেখা, যদি তুমি এটা পড়ে থাকো, তুমি সময়ের খেলা বুঝেছ, কিন্তু তুমি এখন প্রবেশ করছো এমন এক চক্রে যার থেকে কেউ মুক্তি পায় না। বেঁচে থাকতে চাইলে নিজের মনকে হারিয়ে ফেলো না। সময়ই তোমার শত্রু, বন্ধু ও মৃত্যু। রায়হান ও ডাক্তার রফিকুল বুঝতে পারলেন এই খেলা শুধু আজিম বা মাহের নয়, এখন তাদের 2 জনেরও। ঘন কুয়াশায় ঢাকা মেহেরান কবরস্থান থেকে ফিরে আসার পথে রায়হান আর ডাক্তার রফিকুল চিন্তা করছেন কি হতে পারে সেই শেষ গোপন পথ। পুরনো নোটবুক,
আর চিঠির লেখাগুলো যেন তাদের মাথায় বারবার বলছে, সময়ের ছায়ায় লুকিয়ে আছে সত্য। ডাক্তার রফিকুল বললেন, সময় শুধু এক ধরনের প্রবাহ নয়, এটা এক ধরনের চক্র। যারা এই চক্রের মধ্যে আটকে পড়ে তারা হারিয়ে যায়, আবার ফিরে আসে। এটা একটা ফাঁদ। রায়হান মাথা নেড়ে বললেন, আমাদের কাজ এখন এই ফাঁদ থেকে বের হওয়ার পথ খোঁজা। নোটবুকে লেখা ছিল, সময়ের 3টি দিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবই একসাথে জড়িয়ে গেছে। তারা বুঝতে পারলেন, চিঠির 3টি বৃত্তের চিহ্ন অর্থাৎ সময়ের প্রতীক। এই চিহ্নগুলো অনুসরণ করলে মিলবে সেই জায়গা যেখানে সময় থামবে। রাতের অন্ধকারে তারা পৌঁছালেন শহরের একদম প্রাচীন লাইব্রেরির নিচের গোপন কক্ষে। কোনো দরজা ছিল না, শুধু একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা দেয়ালে। ডাক্তার রফিকুল চিহ্নের উপর হাত বোলালেন আর বললেন, এটাই সেই চাবিকাঠি। দেয়াল থেকে একটা অদ্ভুত গর্জন উঠল, আলো ফ্ল্যাশ হয়ে কেটে গেল। দরজা খোলে, তাদের সামনে হাজির হয় এক বিশাল কালো ছায়াময় কক্ষ, যেখানে অতীত আর ভবিষ্যতের ছায়ারা লড়াই করছে। একদিকে আজিম, অন্যদিকে মাহির। তাদের মধ্যে লড়ছে এক অদ্ভুত শক্তি, সময়ের খেলা। রায়হান ও ডাক্তার রফিকুল জানলেন, এখন তাদেরকেও লড়াইতে নামতে হবে, নয়তো তারা হারিয়ে যাবে এই চক্রের মধ্যে চিরতরে। কালো ছায়াময় কক্ষের মধ্যে প্রবেশ করে রায়হান আর ডাক্তার রফিকুল দেখলেন আজিম আর মাহির ভেসে বেড়াচ্ছেন, চোখে অদ্ভুত দীপ্তি আর মুখে যেন সময়ের সব ক্ষোভ। তোমরা কেন এতদিন অপেক্ষা করেছ? রায়হান জিজ্ঞেস করলেন। আজিমের কণ্ঠে ছিল এক ধরনের অমোঘ বেদনা। আমাদের সময় আটকে গেছে, তুমি ছাড়া কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। ডাক্তার রফিকুল বললেন, সময়ের খেলাটা শেষ করতে হলে আমাদের বুঝতে হবে সময় কি এবং আমরা কেন এতে বন্দী। হঠাৎ আজিম আর মাহির ছায়ারা ধীরে ধীরে মিলিত শুরু করল। একই সাথে তারা বলে উঠল, সময় শুধুই অতীত আর ভবিষ্যতের সমন্বয় নয়, এটি আমাদের অন্তর্নিহিত ভয় ও আশা। রায়হান আর ডাক্তার রফিকুল বুঝলেন, এই লড়াই তাদের মানসিক দৃঢ়তা আর বিশ্বাসের পরীক্ষা। রায়হান গভীর শ্বাস নিয়ে বললেন, সময় আমাদের শত্রু নয়, আমাদের পথপ্রদর্শক। আমরা যদি সময়কে আমাদের ভেতর থেকে মুক্তি দিতে পারি, তাহলে এই চক্র ভেঙে যাবে। তারা হাত মেলালেন, একসাথে চিত্র আঁকলেন, আজিম আর মাহির ছায়া দেন স্মৃতি এবং সময়ের সূত্রের বন্ধন ছিন্ন করতে। এক মুহূর্তে এক ঝলক নেমে এলো, ছায়াগুলো মিলিত হলো আর ধীরে ধীরে মিলিয়ে গেল সময়ের আলোয়। শুধু রায়হান আর ডাক্তার রফিকুল বেঁচে রইল এবং সময়ের গহ্বর থেকে বেরিয়ে এলেন। সকালের প্রথম আলো ছড়িয়ে পড়ছে ঘনগাঁও শহরে। রায়হান বুক ফুলিয়ে বললেন, সময় শেষ হয়ে গেল না, তবে আমরা এর বন্ধিত্ব থেকে মুক্ত হলাম। ডাক্তার রফিকুল হাসলেন, এখন সময় আমাদের বন্ধু আর আমরা এর প্রহরী। রোদেলা সকালের হালকা বাতাসে ঘনগাঁওয়ের পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রায়হান ভাবছেন, কত কষ্ট আর ভয়াবহ সময় পার হয়ে গেছে। আজিম আর মাহির আত্মারা মুক্ত, সময়ের ভেতর থেকে হারিয়ে গেছে। শহর যেন নতুন করে শ্বাস নিচ্ছে। ডাক্তার রফিকুল এসে পাশে দাঁড়ালেন, শান্তভাবে বললেন, আমাদের জীবন ও সময়ের এক প্রবাহ। এখন যে শান্তি এসেছে তা আমাদের সম্মিলিত শক্তির ফল। রায়হান হালকা হাসি দিয়ে বললেন, সময় আর মৃত্যু নয়, বরং জীবনের গল্প লিখে যায় আমাদের নিজস্ব কাহিনী। তারা জানেন এই রহস্য অমলিন থেকে যাবে সময়ের গভীরে, কিন্তু তাদের মধ্যে আর ভয় থাকবে না। ঘনগামের আকাশে উজ্জ্বল সূর্যোদয়। সবাই আবার তাদের জীবন শুরু করবে নতুন আশায়। যে রহস্যের ছায়া ছিল তা আজ আলোয় মিলিয়ে গেছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভয় পেয়েছেন, থমকে গেছেন, এটাই এই কাহিনীর চার্ম। কমেন্টে জানাবেন কেমন লাগলো। নিজে ভালো থাকবেন, আপনজনদের পাশে থাকবেন, আর মনে রাখবেন, কখনো কোনো চিঠি হঠাৎ এসে গেলে দুবার ভাববেন, পাঠিয়েছিল কে। ধন্যবাদ।